হ্যালো ভিউয়ার্স, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো ফার্স্ট একটা ঘোষণা দিতে চাই, তোমরা অলরেডি পেজ দেখেছো আমাদের যে কুইজ প্রতিযোগিতা উচ্চ মাধ্যমিকের জন্য, সেটার যে ডেডলাইনটা আমরা 10 দিন বাড়িয়েছি, সো 15 তারিখ পর্যন্ত। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবে এই ইনফরমেশনটা, আর তোমরা সবাই অংশগ্রহণ করবে। আর হচ্ছে কি, আমাদের যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাইকে জানাই দিবে। তো আজকে শুরু করতে যাচ্ছি আমার ভেক্টরের 6ষ্ঠ ক্লাস। প্রথম 5টা ক্লাস তোমরা অবশ্যই দেখে আসছো। আমি ভেক্টর নিয়ে হচ্ছে কি একটা সম্পূর্ণ গাইডলাইন তৈরি করতে যাচ্ছি প্রত্যেকটা টপিকের উপরে। সো আজকের টপিকটা হচ্ছে ক্যালকুলাস। সো ক্যালকুলাস তোমরা কম বেশি নাম শুনে আসছো। তো আজকে আমি ক্যালকুলাস নিয়ে হালকা পাতলা আলোচনা করবো। কারণ আলোচনা করার কারণটা আমি বলতেছি, কারণ হচ্ছে কি আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে কিন্তু ক্যালকুলাস নিয়ে অনেক বড়সড় একটা আলোচনা আছে। তখন আমি বা আমাদের যে ইনস্ট্রাক্টররা আছে তারা আলোচনা করবে। তো আজকে আমি একটু হালকা পাতলা আলোচনা করবো। তো ফার্স্টে আলোচনা করি ক্যালকুলাসটা আসলে কি। তোমার হচ্ছে কি গণিত শাস্ত্রে তোমার হচ্ছে কি কিছু অ্যানালাইটিক্যাল হচ্ছে তোমার বিষয়গুলোকে তোমার বিশ্লেষণ করার জন্য তোমার ক্যালকুলাসের সহায়তা নেওয়া হয়। তো ক্যালকুলাস এর অর্থ হচ্ছে তোমার নুড়ি পাথর, ঠিক আছে। লাতিন ভাষা থেকে তোমার এটা এসেছে। ক্যালকুলাসটার উৎপত্তি কোথা থেকে, উৎপত্তি হচ্ছে তোমার লাতিন ভাষা থেকে। সো লাতিন ভাষা থেকে এসেছে, তার এটার মিনিং হচ্ছে তোমার নুড়ি পাথর। এখন এই ক্যালকুলাসটা আসলে কে আবিষ্কার করছে? ক্যালকুলাসটা আবিষ্কার করছে তোমার স্যার আইজ্যাক নিউটন। তো আইজ্যাক নিউটনের পাশাপাশি তোমার হচ্ছে কি লিবনিজে কিন্তু এটা আবিষ্কার করছে, ধরে নেওয়া হয়। তো এটা একটু আমি ইতিহাসটা একটু বলি। স্যার আইজ্যাক নিউটনের যে টিচার ছিল ব্যারো, তো ব্যারো কিন্তু এই ক্যালকুলাস নিয়ে কিন্তু একটা হচ্ছে কি ধারণা ফার্স্টে দিছিল। এখন এই ধারণাটা সম্পর্কে তোমার নিউটন একটু স্যার থেকে জেনে নিয়েছিল আর কি। জানার পরে ব্যারো কিন্তু এটা নিয়ে এত হচ্ছে খাটাখাটি করে নাই। উনি বলছে হচ্ছে থাক, আমার তত্ত্বটা থাক। এখন এই আইজ্যাক নিউটন কি করছে, এই তত্ত্বটা নিয়ে এই যে বেসিক বিষয়টা নিয়ে উনি গবেষণা করা শুরু করছেন। গবেষণা করার পরবর্তীতে উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু হচ্ছে কি ওই গবেষণাপত্র করছে, এই হচ্ছে প্রকাশ করছে। এরপর হচ্ছে কি দ্বন্দ্ব বেড়ে যায়। এরপর দেখা যাচ্ছে কি এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে লিবনিজে কি করছে, দাবি করে বসে আছে আমিও তো ক্যালকুলাস আবিষ্কার করছি, ক্যালকুলাসের বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করছি। তো এরপর একটা কন্ট্রাডিকশন চলে। তো বর্তমানে বিজ্ঞানী যারা আছে বা গত শতাব্দীর পরে দেখা গেছে কি হচ্ছে দুইজনকেই যুগ্মভাবে তোমার ক্যালকুলাসের তোমার হচ্ছে আবিষ্কারক হিসেবে ঘোষণা করছে সমসাময়িক প্রত্যেকটা বিজ্ঞানী। তো ক্যালকুলাস দিয়ে আসলে কি করি আমরা হচ্ছে কি যে প্রাথমিক যে গণিতটা, সে প্রাথমিক গণিত দিয়ে অনেক তোমার হচ্ছে কি ম্যাথকে আমরা সলভ করতে পারি না। সো এই প্রাথমিক গণিতকে যেহেতু সলভ করতে পারতেছি না, ঠিক আছে, একটা অনেক ধরো একটা বৃহৎ একটা অংশকে আমি চাচ্ছি ক্ষুদ্র একটা অংশ, একদম ছোট একটা অংশ রূপান্তরিত করতে যাচ্ছি, অথবা ছোট একটা অংশকে একটা বৃহৎ অংশ রূপান্তরিত করতে যাচ্ছি। এটা আমরা কি প্রাইমারি ম্যাথ দিয়ে পারতেছি না। তো এই তোমার হচ্ছে কি ট্রামগুলোকে ক্যালকুলাসের মাধ্যমে খুব সহজেই আমি ব্যাখ্যা করতে পারি, সলভ করতে পারি। এটাই হচ্ছে তোমার ক্যালকুলাসের মূল বৈশিষ্ট্য। এখন এই ক্যালকুলাসটা দুটো অংশে বিভক্ত। একটা অংশ হচ্ছে তোমার অন্তরীকরণ বা তোমার হচ্ছে ব্যবকলন, ঠিক আছে, ইংলিশে বলে তোমার ডিফারেন্সিয়েশন। আর আরেকটা অংশ হচ্ছে বা শাখা হচ্ছে তোমার সমাকলন বা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, ইংলিশে বলে ইন্টিগ্রেশন। তো আজকে আমি জাস্ট অন্তরীকরণ কি, যোগজীকরণ কি এবং কিছু সূত্র, বেসিক সূত্র আমি আজকে আবিষ্কার করব। কারণ এই সূত্র এবং হচ্ছে বেসিকটা তোমার পরবর্তী যে টপিকগুলো আমি আলোচনা করব, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স। আমার নেক্সট ক্লাসটা হবে তোমার গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা টপিক খুবই ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো জানার জন্য, এই টপিকগুলো বোঝার জন্য আমাকে অবশ্যই এই ক্যালকুলাসের বেসিক ধারণাগুলো জানতে হবে। তো শুরু করি আজকে অন্তরীকরণ। আচ্ছা, আমি আজকে অন্তরীকরণ যোগজীকরণ করার আগে কয়েকটা ছোটখাটো টপিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি চলক, এরপর ধ্রুবক, তারপর হচ্ছে কি অপারেটর। তিনটা টপিক নিয়ে আলোচনা করবো ছোট ছোট। আর চলক মানে কি জানি, যে সকল রাশি কি করতে পারে,
অনেকগুলো মানকে বহন করতে পারে, ক্যারি করতে পারে, তাকে বলা হবে চলক। যেমন ধরো এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, এগুলো হচ্ছে চলক। কি করতে পারে, তোমার কোনো একটা ফাংশনে কি করতে পারবে, মানগুলো ক্যারি করতে পারবে। এরপর তোমার হচ্ছে কি আসলে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবকটার অর্থ কি? ধ্রুবকটার অর্থ হচ্ছে তোমার আগে যা ছিল এখনো থাকবে, এখনো ওই মানটাই থাকবে এবং পরবর্তীতেও একই মান থাকবে, ওটাকে বলা হবে তোমার কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। যেমন ধরো 2, 2 একটা কি কনস্ট্যান্ট। 2টা তোমার কি মানে ধরো আমি বললাম কি এই কলমটা, এই মানে হচ্ছে মার্কারটা, এই মার্কারটা দৈর্ঘ্য বললাম আমি কথা 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটারটা কিন্তু যখন তৈরি করছে কারখানায় তখন 6 সেন্টিমিটার ছিল, এখন আমার হাতে 6 সেন্টিমিটার আছে। আর পরবর্তীতে যদি কি আমি রেখে দিই কোনো একটা স্থানে, কোনো পরিবর্তন ছাড়া এটা 6 সেন্টিমিটার থাকবে, দ্যাট মিনস তার দৈর্ঘ্যটা হচ্ছে কনস্ট্যান্ট। এরপর হচ্ছে তোমার অপারেটর। অপারেটরটা কি? অপারেটর হচ্ছে তোমার যেমন ধরো 2, এখন 2 এর উপর যখন আমি একটা স্কয়ার চিহ্ন দিব, স্কয়ার সাইন দিব, তখন কি হয়ে যাবে সেটা 4 অথবা √4। আচ্ছা এখানে তাহলে আমি কি বললাম √4 সমান ছিল 2 আর 2 স্কয়ার সমান 4। তাহলে দেখো এই 2 তারপর এই রুট সাইনটা কি করলো, তোমার এই পুরো যে মানে হচ্ছে মানটা আছে সেই মানটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তো এই ধরনের সাইন যারা কোনো একটা রাশিকে পরিবর্তন করে দেয়, যে সকল সাইন কি করবে কোনো একটা রাশিকে পরিবর্তন করে দিবে, তাকে বলা হবে অপারেটর। ঠিক আছে, যেমন ধরো কোণ দেওয়া আছে 30, এখন তুমি যদি সাইন লাগাই দাও, এর আগে সাইন 30 করে দাও, তাহলে আসবে কি হাফ। দ্যাট মিনস এই সাইনটা হচ্ছে একটা অপারেটর। সাইন বলো, কস বলো, কট বলো, ঠিক আছে, এটা তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল, তারপর লন, এগুলো সবগুলো হচ্ছে একটা অপারেটর। এখন তো আমরা মানে হচ্ছে কি এখানে ক্যালকুলাসের জন্য কিছু অপারেটর শিখবো। সে অপারেটর গুলো কি কি? ddx, ddy, dz, তারপরে ইন্টিগ্রেশন, এটাকে বলে ইন্টিগ্রেশন সাইন। তো ddx, ddy, dz এগুলোকে বলা হচ্ছে তোমার অপারেটর। এখন এই ddx, ddy, dz এগুলো কি ধরনের অপারেটর? এগুলোকে বলা হচ্ছে অন্তরক অপারেটর। কি বলা হয়? অন্তরক অপারেটর। অর্থাৎ অন্তরীকরণে আমরা এই অপারেটরগুলো ইউজ করে থাকি। আমি সবগুলো একটু এক্সপ্লেন করে দিব। এরপর এটাকে বলে ইন্টিগ্রাল সাইন। ইন্টিগ্রাল সাইন, ঠিক আছে, ইন্টিগ্রাল সাইনের কাজ কি? মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা। তো এখন আসি, যাই হোক এগুলো হালকা পাতলা একটু আলোচনা করলাম। এখন আমরা অন্তরীকরণ সম্পর্কে একটু জানবো। ধরো একটা ফাংশন তোমাকে বলে দিল, ঠিক আছে, ওই ফাংশনটাকে তুমি চাচ্ছ কি ক্ষুদ্র ফাংশনে রূপান্তরিত, ক্ষুদ্র একটা মানে রূপান্তরিত করতে। যেমন ধরো আমি তোমাকে বললাম কি এই মার্কারটা তুমি 1 লক্ষটা খণ্ডে বিভক্ত করবা, 1 লক্ষটা খণ্ডে, যেমন তখন কথা না, 1 লক্ষটা খণ্ড। এবং আমি বলে দিলাম কি তাদের যে পুরুত্বটা আছে সেই পুরুত্বটা 0.001 মিলিমিটার। তাহলে এই তোমার হচ্ছে কি তোমার এই যে মার্কারটাকে আমি 1 লক্ষ খণ্ডে বিভক্ত করবো এবং এর পুরুত্ব 0.001 মিলিমিটার। এটা কিন্তু যেমন তোমার কথা না। তাহলে এই একটা মার্কারকে আমি ক্ষুদ্র অংশে রূপান্তরিত করার জন্য, ঠিক আছে, আমার কি করতে হবে? অন্তরীকরণে হেল্প নিতে হবে। তাহলে অন্তরীকরণের কাছে একটু বৃহৎ ফাংশনে বৃহৎ ফাংশনকে তোমার হচ্ছে ক্ষুদ্র ফাংশনে রূপান্তরিত করা। একটা বৃহৎ ফাংশনকে কি করা? ক্ষুদ্র ফাংশনে রূপান্তরিত করার কাজ হচ্ছে কি অন্তরীকরণ করে। তো অন্তরীকরণের আমি যেমন ধরো এই ddx বললাম না, ddx, ddy, dz এগুলো হচ্ছে অপারেটর। ঠিক আছে, এগুলো কি এই অপারেটর গুলো কি করে? কোন একটা ফাংশন তোমাকে দিয়ে দিয়েছে, সে ফাংশনটাকে কি করবে? ছোট ফাংশনে রূপান্তরিত করার কাজটা করবে। যেমন ধরো ddx x স্কয়ার, এই ddx x স্কয়ার কে তোমার কি করবে? একটা ক্ষুদ্র ফাংশনে রূপান্তরিত করবে। এটা আউটপুট হবে তোমার হচ্ছে 2 * x। এখন এটা একটা সূত্র বলে দেখো, কিছু সূত্র আছে। আমি বলছিলাম আজকের ক্লাসে আমি কি করব, অন্তরীকরণ কি কাকে বলে জাস্ট ছোট একটা আমি ধারণা দিব, আর কিছু সূত্র জানাবো, কয়েকটা হালকা বলে এক্সাম্পল করাই দিব। তো সূত্রগুলো একটু বলি, তোমরা বইয়ে পাবা, আমি তার একটু লিখে দিচ্ছি, একটু দেখো তোমরা। ddx x টু দি পাওয়ার n, সূত্র n * x টু দি পাওয়ার n - 1। এখানে খেয়াল করো n হচ্ছে ঘাত। এখন এই ঘাতটা কি হইতে হবে? সকল ধনাত্মক কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। 1 মানে হচ্ছে কি 1 থেকে শুরু করে তোমার সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার করে আসছো।
সো ddx x টু দি পাওয়ার n তোমাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে, ওটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলে আউটপুট হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন খেয়াল করো এটাকে আমি কি করতেছি, x এর সাপেক্ষে এটাকে আমার এখানে ফাংশনটা হচ্ছে তোমার কি চলকটা কি x। তাহলে আমি যখন কোনো একটা এক মানে যে চলকটা থাকবে, ধরো আমি এখানে আমার ফাংশনের মধ্যে x দেওয়া আছে, তাহলে ওই x যুক্ত ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় আমার কি করতে হবে, এই ddx এর সহায়তা নিতে হবে। তাহলে এখন তুমি যদি বলো ভাইয়া এখন যদি আমাকে y যুক্ত ফাংশন দেয় তাহলে আমি কিভাবে করবো, ওটাকে যদি আমার ডিফারেন্সিয়েট করতে হয় তখন সিম্পলি এখানে dy চলে আসবে। ধরো তোমাকে y টু দি পাওয়ার n দেওয়া আছে না, y টু দি পাওয়ার n দেওয়া আছে, তুমি চাচ্ছ কি ওটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, তখন তোমার কি করতে হবে dy এর হেল্প নিতে হবে। তুমি যদি ওখানে ddx দাও তাহলে হবে না, ডিরেক্ট নিচে 0 দিয়ে দিবে। ব্যাপারটা এরকম, ধরো মাংস কাটতে তোমার থামা লাগবে, মাংস কাটতে যদি সুই নিয়েছো তাহলে হবে না, ব্যাপারটা এরকমই। মাংস কাটতে সুই দিয়ে হবে না, মাংস কাটতে লাগবে দামা লাগবে, ব্যাপারটা এরকম। যার জন্য যেটা তার জন্য ওটাই কি করতে হবে, হেল্প তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো আমি যেটা বললাম এখানে যে চলক থাকবে ওই চলকের সাপেক্ষে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এটা অন্তরীকরণের কি প্রথম নিয়ম, অবশ্যই মানে একটা শর্ত, প্রথম নিয়ম না শর্তের মতো আর কি একটা। তো এরপর এটা একটা সূত্র, আর কিছু সূত্র আছে, সূত্রগুলো কি কি, ddx sin x ইকুয়ালস টু হচ্ছে তোমার কি cos x, অর্থাৎ তুমি যদি sin x কে কি করে ডিফারেন্সিয়েট করো তাহলে পাবে cos x। এরপর ddx cos x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস sin x। এর অর্থ কি, আচ্ছা মানে এই খেয়াল করো cos x এর তুমি ডিফারেন্সিয়েট করো মানে মাইনাস sin করো, হচ্ছে উল্টা পাচ্ছ, একটা মাইনাস sin চলে আসছে। এখন খেয়াল করো একটা মাইনাস চলে আসছে না, মানে সিম্পলি একটা মাথার মধ্যে সেট করে ফেলবা, এই পাশে যদি সি থাকে কোন একটা সি যুক্ত তোমার হচ্ছে কি ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করো আউটপুটে অবশ্যই একটা ঋণাত্মক সাইন থাকবে। যেমন ধরো ddx cot x, এটা যদি তুমি কি করো ডিফারেন্সিয়েট করো দেখো একটা মাইনাস সাইন চলে আসবে, মাইনাস cosec স্কয়ার x। এটা একটা তোমার শর্টকাট নিয়ম, এটা মনে রাখবা। এই ধরনের তোমার সি সি এই ধরনের তোমার যদি কি থাকে ফাংশন থেকে ডিফারেন্সিয়েট করতে চাও তোমাকে অবশ্যই আউটপুট একটা মাইনাস সাইন দিতে হবে, এটা আসবে, এটা সূত্রের প্রমাণ। এখন তুমি বলতে পারো এগুলো মানে হচ্ছে ভাই এগুলো আপনি কি করতেছেন, তো দেখে এগুলো প্রত্যেকটার প্রমাণ আমরা হচ্ছে কি ম্যাথে দেখবো, ম্যাথ ফার্স্ট পেপারে যে ক্যালকুলাস চ্যাপ্টার গুলো প্রত্যেকটার প্রমাণ দেওয়া আছে এবং পরীক্ষার মধ্যে কিন্তু মূল নিয়ম অন্তরীকরণ করতে দিবে, তখন আমি ডিটেল পড়াবো। এরপর আরো সূত্র আছে ddx tan x sec স্কয়ার x, ঠিক আছে। তো ddx sec x tan x, ব্যাপারটা ক্লিয়ার। এরপর হচ্ছে ddx কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হবে, শূন্য হবে, এটা মনে রাখতে হবে। তো এগুলো হচ্ছে তোমার কি বেসিক সূত্র। এখন পরীক্ষা আমি যখন ওই হচ্ছে গ্রেডিয়েন্ট কার্ভ ডাইভারজেন্স করাবো তখন এখানে কি প্রত্যেকটার ম্যাথ দেওয়া থাকবে, তো আমি একটা সিম্পলি একটা ম্যাথ দিয়ে দিই দেখাই। যেমন ধরো তোমাকে বললো কি f(x) x³ minus 2x square plus 5, ঠিক আছে। এটা তোমাকে একটা সিম্পলি ফাংশন দিয়ে দিল। এখন তোমাকে বললো কি ডিফারেন্সিয়েট করার জন্য, তাহলে আমি খেয়াল করলাম কিছুক্ষণ আগে কি বলতে, এখানে যদি x থাকে আমাকে কি করতে হবে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ddx fx খেয়াল করো, তাহলে আমি এই ddx দিয়ে কি করবো, পুরোটারে তোমার কি ডিফারেন্সিয়েট করবো। তাহলে এটা ভেবে লিখবো ddx x³ ddx y6 স্কয়ার ddx 5। এখন খেয়াল করো সূত্র কিন্তু অনেকগুলো আছে, আমি কিন্তু মানে একদম যেগুলো একটু কমন সূত্রগুলো আলোচনা করতেছি আজকে, আর বলছিলাম মানে আমি তো 20-25টা সূত্র আমি এখন আলোচনা করবো না, আমি যেগুলো বেসিক যেগুলো লাগবে গ্রেডিয়েন্ট কার্ভ ডাইভারজেন্স ছোটখাটো ম্যাথ ওইগুলোর জন্য আমি সূত্রগুলো করাচ্ছি, ম্যাথগুলো করাচ্ছি। এখন খেয়াল করো ddx আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ddx x টু দি পাওয়ার n এর সূত্র কি ছিল, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিন্স এখানে n এর মান হচ্ছে 3, সো 3 ইনটু x টু দি পাওয়ার 3 মাইনাস 1। এরপর খেয়াল করে দেখো আরেকটা সূত্র আছে, সূত্রটা বলে দিই ddx c fx। এখন c টা এখানে কি, c টা হচ্ছে কনস্ট্যান্ট, fx হচ্ছে একটা ফাংশন, তাহলে এটা আউটপুট হবে c ইনটু ddx fx। এটা একটা সূত্র, কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে। তাহলে এখানে খেয়াল করে দেখো তো ddx 2x স্কয়ার এর মধ্যে 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, 2 হচ্ছে তোমার c আর x স্কয়ার হচ্ছে fx।
তাহলে নিয়ম অনুসারে কি হবে, 2টা বাইরে চলে আসবে। এই সূত্র অনুযায়ী তোমার দেখো 2টা কিন্তু বাইরে চলে আসতেছে, তাহলে ddx x স্কয়ার। এখন 5 হচ্ছে একটা কনস্ট্যান্ট মান না, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কিভাবে শূন্য হবে, 0 0 বসাই দিয়েছি, আমি কাজ শেষ করে দিয়েছি। এখন আসো 3x স্কয়ার 2 ইনটু, এখন এটা ddx কে x টু দি পাওয়ার 2 না, তাহলে সূত্র অনুসারে কি হবে 2 ইনটু x টু দি পাওয়ার 2 ইনটু x টু দি পাওয়ার কি হবে 2 মাইনাস 1 প্লাস 0, তাহলে 3x স্কয়ার আউটপুট হবে 3x স্কয়ার মাইনাস কি 4x, 3x স্কয়ার মাইনাস কি হবে 4x। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা শর্টকাট বের করলাম এই আমি যা সূত্র পড়াইছি তার উপরে। এরপর আমি আরো অনেক মানে হচ্ছে কি ম্যাথ আলোচনা করবো গ্রেডিয়েন্ট কার্ভ ডাইভারজেন্স পড়ানোর সময়। এরপর আজকে এই মানে যে লাস্ট টপিকটা সেটা হচ্ছে তোমার কি মানে ক্যালকুলাসের, সেটা হচ্ছে তোমার যৌগজীকরণ সমাকলন বা ইন্টিগ্রেশন। এখন যৌগজীকরণের কাজ কি, এই যে তোমার বললাম ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডগুলোকে, আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম এই পুরো মার্কারটাকে আমি 1 লক্ষটা খণ্ডে বিভক্ত করতে যাচ্ছি। এখন ওই যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র যে খণ্ডগুলো আছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডগুলোকে আমি যখন বৃহৎ আকারে রূপান্তরিত করতে চাইবো, ঠিক আছে, তো বৃহৎ আকারে রূপান্তরিত করতে হলে আমার কি করতে হবে, এই যৌগজীকরণ বা সমাকলন বা ইন্টিগ্রেশনের উপর কি করতে হবে, সহায়তা নিতে হবে আর কি, ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমি এখন খেয়াল করে দেখেন ইন্টিগ্রেশনের জন্য তোমার একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমি কিছুক্ষণ আগে দেখাছিলাম একটা অপারেটর ছিল, ওটা ইন্টিগ্রাল সাইন। ইন্টিগ্রেশন করার জন্য ইন্টিগ্রাল সাইনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্টিগ্রাল সাইনের কাজ কি, তোমার ছোট ছোট খণ্ডগুলোকে বৃহৎ অংশে রূপান্তরিত করার কাজ করবে কি ইন্টিগ্রাল সাইন। তো x টু দি পাওয়ার n dx, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। এখন এই dx মানে হচ্ছে কি x এর ক্ষুদ্র অংশগুলো, এই x এর ক্ষুদ্র অংশগুলোকে তো আমি কি করব, তোমার হচ্ছে বৃহৎ অংশে রূপান্তরিত করব। তো বৃহৎ অংশে রূপান্তরিত করার আলটিমেট এই মানে হচ্ছে তুমি কি মানে ক্ষুদ্র অংশটাকে বৃহৎ অংশে রূপান্তরিত করতে হবে, তোমাকে কি করতে হবে, এই তোমার হচ্ছে কি ফরমেশনে তোমাকে নিতে হবে। এখন এই ফরমেশন নিয়ে যাওয়ার পর একটা নিয়ম আছে না, সূত্র আছে না, সেই সূত্রগুলো আমি এখন কয়েকটা হালকা ভাবে আলোচনা করবো। এখন এই ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ঠিক আছে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এখন খেয়াল করো এই সিটা আসলে সিটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কেন দিচ্ছে সেটা একটা পার্থক্য আছে এখানে। যেমন ধরো এটাকে যদি আমি কি করি 1 লক্ষটা খণ্ডে বিভক্ত করি, বিভক্ত করার পরে কিছু গুড়ি গুড়ি অংশ থেকে যায় না, এখন ওই গুড়ি গুড়ি অংশগুলোকে নিয়ে আবার যদি ওই খণ্ডগুলোকে একত্রিত করতে চাও বা গুড়ি, এখন তুমি ধরো ওই ফার্স্টে ধরো তুমি কি করছো অন্তরীকরণের মাধ্যমে ফার্স্টে ছোট ছোট অংশে বিভক্ত করছো, করার পর কিছু গুড়ি থেকে গেছিল, এখন তুমি আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একত্রিত করে চাচ্ছ বৃহৎ অংশে রূপান্তরিত করার জন্য। এখন তখন কি হবে, তখন তো একটা সমস্যা হবে, কারণ হচ্ছে গুড়ি গুড়ি অংশগুলো বাদ যাচ্ছে না। ওই গুড়ি গুড়ি অংশগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট গুলো করতে হবে আমাকে এই প্লাস সি দিয়ে তোমার কি করতে হবে, প্রকাশ করতে হবে। এই প্লাস সি দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে, বুঝতে পারছো? ওই গুড়ি অংশগুলো হচ্ছে তোমার কি প্লাস। তো এখানে তোমাকে যদি লিমিটেশন দিয়ে না, এখানে দুটো লিমিটেশন আছে, এখানে একটা লিমিট আছে, এখানে একটা লিমিট বসে, ঠিক আছে, লোয়ার লিমিট আপার লিমিট। লোয়ার লিমিট মানে কি, যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে লোয়ার, আর যেখানে গিয়ে শেষ হবে সেটা হচ্ছে আপার। কি বললাম, যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে তোমার লোয়ার, যেখানে গিয়ে শেষ হবে সেটা হচ্ছে আপার। তো লোয়ার লিমিট আপার লিমিট দিলে তখন কি হয়, ওই তোমার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এর মধ্যে থাকে, তখন আমার এই সিটা কি করতে হবে না, দিতে হবে না। তোমাকে যখন লিমিটেশন দিয়ে দিবে তখন আর কি করতে হবে না, এই তোমার প্লাস সিটা দিতে হবে না, তখন ওই প্লাস সি গুলো অর্থাৎ গুড়ি গুড়ি অংশগুলো সেই লিমিটেশনের মধ্যে থাকবে। এরপর ইন্টিগ্রেশন sin x dx ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কি cos x প্লাস c, ঠিক আছে, ওখানে উল্টাটা। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx sin x প্লাস c। এই ধরনের আরো অনেকগুলো সূত্র আছে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা সূত্র আছে তোমার কি, ধরো এরকম হয়, যদি ইন্টিগ্রেশন sin ax dx ইকুয়ালস টু হবে তোমার কি মাইনাস 1/a cos ax প্লাস c। এখন খেয়াল করো এখানে এই যে এই যেটা ছিল এই সবটা তোমার কি হলো, এখানে ভাগ হয়ে গেছে, 1/a তে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এরপর এই তোমার cos এই অংশটা এখানে বসে গেছে, ওই সূত্র অনুযায়ী বসে গেছে প্লাস। তো মনে রাখতে হবে তোমার ধরো এই ধরনের সব টার্ম যদি থাকে তোমাকে এইভাবে মেইনটেইন করতে হবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হচ্ছে এরকম, ধরো dx তোমার যদি কি হতো sin ax যদি হতো, তখন হতো কি এই সবটা কি হতো এখানে মানে হচ্ছে সহগুণক হয়ে যেত,
কোএফিসিয়েন্ট হয়ে যেত, অর্থাৎ তখন a cos ax প্লাস a হতো, সরি ax হতো, a cos ax হতো। তো দেখো তো পার্থক্য হচ্ছে এখানে তোমার সহগটা কি হচ্ছে, ভাগ হচ্ছে, আর এখানে তোমার কি হয়ে যাচ্ছে, একদম ডিরেক্ট কোএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। সেটা মনে রাখতে হবে। এরপর অনেকগুলো সূত্র আছে, তো সূত্রগুলো তোমার সেগুলো নিয়ে আমি হচ্ছে যাতে এটা আলোচনা করবো। একটা সিম্পল ম্যাথ করবো আজকে, সিম্পল ম্যাথ করে আমরা শেষ করে দিব। তোমাকে ধরো দিল কি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস হাফ, integration x to the power minus half dx plus integration sin x dx। তোমাকে ধরো এই ধরনের একটা ম্যাট্রিক্স দিছে, মানে তোমাকে ধরো এগুলো দিয়ে দিলে, ধরো এই ধরনের একটা তোমার ফাংশন দিয়ে দিলে, তোমাকে যদি ইন্টিগ্রেশন করতে বলে তুমি ডিরেক্টলি এভাবে লিখতে পারো। মানে হচ্ছে দেখে নেই আর কি ইন্টিগ্রেশন করে। আমি সূত্র আমরা কি পড়ে আসছিলাম, ইন্টিগ্রেশন x to the power n dx এর সূত্র পড়ে আসছিলাম x to the power n plus 1। তাহলে কি হবে n, এখানে n হচ্ছে কি মাইনাস হাফ n প্লাস 1, আর এটা হচ্ছে কি মাইনাস cos x প্লাস c। এটা আমি লিমিট দিলে তাই এখানে প্লাস c দিয়ে দিলাম আর কি। এখন এগুলো হিসাব করবা, তাহলে হবে কি x to the power হাফ, এটা হবে তোমার কি হাফ মাইনাস cos x প্লাস c, so 2 x to the power x cos x প্লাস c। ঠিক আছে, আমি জাস্ট কি বললাম, এটা একটা মানে হচ্ছে কি এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল দেখালাম। এগুলো নিয়ে তোমার হচ্ছে কি পরবর্তীতে আলোচনা হবে। তো মোটামুটি অন্তরীকরণ যোগজীকরণ নিয়ে মানে একদম হালকা আজকে ধারণা দিলাম। তো এইসব বিষয়গুলো তোমরা কি করবে, একটু ভালো করে স্টাডি করবা। আমি আজকে যে ইতিহাসটা বললাম ক্যালকুলাসের, নুড়ি পাথর, ক্যালকুলাস শব্দের অর্থ কি বললাম, নুড়ি পাথর, নুড়ি পাথর। নুড়ি পাথর চিনো, নুড়ি পাথর ওই আমরা একটা ক্রো মানে হচ্ছে কি কাকে মানে কোকিলের না কি একটা স্টোরি পড়ে আসছিলাম না, নুড়ি পাথর দিয়ে দিয়ে কি করতে কলসের পানিটা খুব ছিল, সে নুড়ি পাথরের কথাই বলতেছে আর কি। তো যাই হোক, তোমাদের আজকে ক্লাস এতটুকুই। তো লাস্ট পর্যন্ত বলতে চাই, আমাদের দি প্ল্যাটফর্ম পরিবারের যারা মেম্বার আমরা আছি, টিচার্স প্যানেল যারা আছি, তারা তোমাদের জন্য কিন্তু দিনরাত খেটে যাচ্ছে। দিনরাত বলতে প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু অনেক স্টাডি করে আসে তোমাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। এখন তোমাদের স্টাডিগুলো করার পরে তো আলটিমেট তোমাদের ক্লাসগুলো নেই। তো ক্লাসগুলো নেওয়ার পর তোমরা কাজ করবা, তোমরা ওই ক্লাসের নিচে একটা কমেন্ট বক্স তো থাকে, তোমরা জানো কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটা ফেসবুক পেজে হোক, তোমার হচ্ছে কি ইউটিউব চ্যানেলে হোক, তোমরা অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওগুলো শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদের আছে ফ্রেন্ডসকে জানাই দিবে ব্যাপারটা। কারণ হচ্ছে আমরা তো ব্যাপারটা ফ্রি, আমরা ফ্রি অনলাইন, আমরা কোনো পেড কোর্স না, আমরা অর্থের বিনিময়ে কোনো শিক্ষা দিচ্ছি না, আমাদেরটা পুরোপুরি হচ্ছে স্বেচ্ছাশ্রম একটা। সো তোমাদের জন্য আমাদের অনেক কিছু, আর তোমরা আমাদেরকে মতামত দিলে আমরা ব্যাপারটাকে আরো অনেক সুন্দরভাবে মানে গুছিয়ে তুলতে পারবো। সো আজ আমাদের প্রায় এই প্ল্যাটফর্মে প্রায় 11 থেকে 12 জন মেম্বার আমরা টিচার আছি। এরপর আমরা কিন্তু নতুন নতুন প্রজেক্ট নিচ্ছি, হাতে নিচ্ছি। যেমন ধরো বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির যে তোমার হচ্ছে প্রস্তুতির গাইডলাইন, সেই গাইডলাইনের জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ বুয়েটের ওই ধরনের যে যারা যারা আছে মানে চান্স প্রাপ্ত, যারা ভালো স্থানে মানে হচ্ছে কি ভালো স্থানে আমরা চান্স পাইছি আর কি, যাই হোক না কেন, তারা কিন্তু মানে তোমাদের কিছু গাইডলাইন দিবে। এরপর আমরা যারা আমরা মানে হচ্ছে কি এখন বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি এবং যারা আমাদের ফরেনে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে জিআরই IELTS এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো জিআরই IELTS নিয়েও কিন্তু আমার এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে বলেছে এটা নিয়ে একটা গাইডলাইন উনি দিবেন। এর পরবর্তীতে আমরা বাংলাদেশের যারা আরো তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রোবোটিক্স করে, হ্যাঁ অটোমেশন নিয়ে থাকে, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে যারা মানে হচ্ছে কি নিজেদেরকে মানে মানে ঝালাই করে নিচ্ছে, তাদেরকে কিন্তু আমরা পেজে নিয়ে আসবো। পেজে না তোমাদেরকে মানে একটা ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করবো। অর্থাৎ পড়ালেখার পাশাপাশি তোমার বিজ্ঞান চর্চা হবে, এটা সবকিছু তোমাদের জন্য। এখন তোমাদের জন্য যদি আমরা এত কিছু যদি করতেছি, তোমাদের এই সহায়তাটা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে জানাই দাও, তোমরা আমাদের পেজে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ধরনের কাজগুলো যদি করো, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাইকে যদি জানো, আমাদের কাজগুলো কিন্তু আরো স্মুথ হবে, আমরা আরো মনে হচ্ছে নতুন উদ্দীপনা পাবো, ব্যাপারটা এরকমই। সো লাস্ট পর্যায়ে আজকে আমার ক্লাস এতটুকু, অনেক লাস্ট পর্যায়ে অনেক কিন্তু আমি লেকচার দিয়ে দিছি। সো তোমাদেরকে ধন্যবাদ সবাইকে। তো মানে আর কি বলবো, আজকে ক্লাস এতটুকু, ধন্যবাদ।